দশম শ্রেণীর পাঠ্য প্রথম অধ্যায়ে আছে নদীর কাজ ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা নদীর কাজ, নদীর দু ধরনের কাজ আমরা পড়ব, ক্ষয় কাজ এবং নদীর বহন কাজ আর সঞ্চয় কাজ। নদীর ক্ষয় কাজের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয় আর নদীর সঞ্চয় কাজের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। আজকে আমরা পড়ব নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর ক্ষয় কাজের প্রক্রিয়া, ক্ষয় কাজের প্রক্রিয়া। নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় করে জেনে নিই। প্রথম হচ্ছে অবঘর্ষ। এটা নদীর খুব একটা গুরুত্বপূর্ণ ক্ষয়কারী প্রক্রিয়া। এই হচ্ছে নদী খাত। নদী খাতে অনেক অনেক জল কি হয়, প্রবাহিত হয়। সেই নদী খাতের জলে নদী খাতের সঙ্গে অনেক নুড়ি কাঁকড় নদী খাতের দ্বারা কি হয়, বাহিত হয়। সেই নুড়ি কাঁকড়গুলো নদীর স্রোতের দ্বারা বাহিত হয়ে যখন হচ্ছে নদী খাতের উপত্যকাতে আঘাত করে, নদী উপত্যকাকে ক্ষয় করে, তাকে বলা হচ্ছে অবঘর্ষ। অর্থাৎ নদীর জলবাহিত বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকড় যখন নদী খাতে আঘাত করে ক্ষয় করছে, তাকে বলা হচ্ছে কি অবঘর্ষ। 2 নম্বর হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ প্রক্রিয়াটা কি? এই যে নদী খাতের মধ্যে অসংখ্য নুড়ি কাঁকড়, বিভিন্ন আকৃতির নুড়ি কাঁকড় পরিবাহিত হয়। তারা যখন নিজেদের মধ্যে কি করে, ধাক্কা লাগে, নিজেদের মধ্যে ধাক্কা লাগে আবার ছোট ছোট কোনায় কি হয়, পরিণত হয়। দুটো নুড়ি কণার মধ্যে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে তারা আবার যখন ছোট ছোট কোনায় কি হলো, পরিণত হলো, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ঘর্ষণ প্রক্রিয়া। বুঝে গেছে? তারপর হচ্ছে কি প্রবাহজনিত ক্ষয়। প্রবাহজনিত ক্ষয়, এই যে নদীর জল যখন প্রবাহিত হচ্ছে, নদীর জলের একটা প্রচন্ড বেগ আছে, শক্তি আছে। সেই প্রচন্ড গতিসম্পন্ন জলটা যখন নদী যেখানে গিয়ে আঘাত করে, নদী খাতে যে অংশে আঘাত করে, সেই অংশ নদী খাতের আঘাতে কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। তখন সেটাকে বলা হচ্ছে প্রবাহজনিত ক্ষয়। বুঝে গেছে? তারপরে আরেকটা পয়েন্ট, তাহলে 1, 2, 3, 4 দ্রবণজনিত ক্ষয়। দ্রবণজনিত ক্ষয় কি? নদীর জল, নদী খাতের সঙ্গে এমন কিছু শিলা আছে যেগুলো সহজে জলে কি হয়েছে, দ্রবীভূত হয়ে যায়। তাহলে সেই শিলাখণ্ডগুলো জলে দ্রবীভূত হয়ে সহজে কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। এটা হলো কি দ্রবণজনিত ক্ষয়। বুঝে গেছে? এবার আমরা চলে যাই নদীর হচ্ছে কি ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ মাধ্যমিক পরীক্ষায় যেটা আসে, যে কোনো 3টি বা 4টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। যে নদীর ক্ষয় কাজের ফলে 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, এই ধরনের কোশ্চেন আসে। আমরা পরপর একটা একটা করে পড়বো। প্রথমেই পড়ে নিই হচ্ছে ভি আকৃতির উপত্যকা। ভি বা আই আকৃতি উপত্যকা। আমরা কিভাবে লিখবো উত্তরটা? প্রথমে ভি বা আই আকৃতি উপত্যকা কাকে বলে লিখবো, তারপরে কিভাবে তৈরি হয় লিখবো, আর কোথায় দেখা যায় লিখবো। উদাহরণ 3টে মানে প্যারাগ্রাফ করে উত্তরটা আমরা তৈরি করবো। প্রথমে আমরা দেখে নিই যে ভি আকৃতি উপত্যকা হচ্ছে নদীর উচ্চ গতিতে। নদী মানে পার্বত্য প্রবাহ, যেখানে নদীর হচ্ছে উচ্চ গতি, সেখানে নদীর শক্তি বেশি থাকার জন্য নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর একটা ভূমিরূপ, মানে নদীর প্রস্থ বরাবর যদি নদী খাত থেকে দেখা যায়, তখন সেটা ইংরাজি ভি বা সংকীর্ণ ভি বা আই আকৃতি ধারণ করে। তখন তাকে আমরা বলি ভি বা আই আকৃতি উপত্যকা। তাহলে নদীর উচ্চ গতিতে নদীর ক্ষয় কার্যের ফলে নদীর প্রস্থ বরাবর যে ভি বা আই আকৃতি উপত্যকা লক্ষ্য করা যায়, তাকে বলা হয় ভি বা আই আকৃতির উপত্যকা। এবার কি হয়, তৈরি হয় উৎপত্তি বলি। নদীর উচ্চ গতি মানে পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় ক্ষমতা অনেক বেশি। নদীর ক্ষয় 3টি বিষয়ের উপর আমরা নির্ভর করে।
একটা হচ্ছে উচ্চতা, ঢাল, জলের পরিমাণ, বোঝা গেছে? তাহলে উচ্চতা যত বাড়বে নদীর জলের স্মৃতিশক্তি তত কি হয়, বৃদ্ধি পায়। ঢাল যত বেশি হবে নদীর শক্তি তত বাড়বে, এবং জল যদি সংকীর্ণ জায়গায় জলের পরিমাণ যদি বেশি থাকে তখন হচ্ছে ক্ষয়ের ক্ষমতা বেশি হবে। ঠিক উচ্চ গতিতে উচ্চ প্রবাহে ভূমির উচ্চতা বেশি, সেখানে ভূমির ঢাল বেশি, ফলে নদীর শক্তি অনেক বেশি থাকে। বেশি শক্তি থাকার জন্য নদী নিম্ন ক্ষয় কম করে, নিম্ন ক্ষয় বেশি করে, নিম্ন ক্ষয় বেশি করে এবং পার্শ্ব ক্ষয় কম করে, পার্শ্ব ক্ষয় কম করে। নিম্ন ক্ষয় বেশি করে, পার্শ্ব ক্ষয় বেশি হয়, এই পার্শ্ব ক্ষয় কম হয়। সেই জন্যই উপত্যকাটা অনেকটা গভীর হয়, সেটা দেখতে ভি, ইংরেজি ভি বা আই অক্ষরের মতো হয়। এইভাবেই ভি বা আই আকৃতি উপত্যকা সৃষ্টি হয়। এবার হচ্ছে দেখতে হবে যে হিমালয় পার্বত্য অঞ্চলে তিস্তা নদীতে বা আমাদের বিপাশা নদী, শতদ্রু নদীতে যে গভীর এরকম ভি আকৃতির উপত্যকা লক্ষ্য করা যায়। তাহলে বোঝা গেছে ভি বা আই আকৃতির উপত্যকা। এবার 2 নম্বর পড়ব। 2 নম্বর হচ্ছে গিরিখাত। গিরিখাত কি? তাহলে গিরিখাত কাকে বলে? বলছে সংজ্ঞা প্রথমে লিখি যে নদীর উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে নদীর হচ্ছে ভি বা আই আকৃতির উপত্যকা যখন নদীর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হবে, ভি বা আই আকৃতির উপত্যকা যখন নদীর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হবে তখন তাকে বলা হয় গিরিখাত। মানে এই ভি আকৃতির উপত্যকাটা নদীর অনেকটা দৈর্ঘ্য বরাবর কি হবে, বিস্তৃত হবে। বুঝা গেছে? ভি আকৃতির উপত্যকা নদীর অনেকটা দৈর্ঘ্য বরাবর যদি বিস্তৃত হয় তখন তাকে আমরা বলছি কি, গিরিখাত। তাহলে এখানেও ঠিক উৎপত্তিটা কি একই রকম ভাবে উৎপত্তি, যে ভি আকৃতির উপত্যকার মতো, যে নদীর উচ্চ গতিতে নদীর শক্তি অনেক বেশি, সেখানে কেন নদীর উচ্চতা হচ্ছে ভূমির উচ্চতা ওখানে বেশি, মানে স্মৃতিশক্তি হচ্ছে অনেক বেশি থাকে, জলের পরিমাণ বেশি এবং ঢাল বেশি হওয়ার জন্য নদীর শক্তি বেশি। বেশি শক্তিতে নদী নিম্ন ক্ষয় বেশি করে এবং পার্শ্ব ক্ষয় কম করে, এবং তার উপত্যকা থেকে অনেক দূর পর্যন্ত কি করে, বিস্তৃত করে। এটা নদীর দৈর্ঘ্য বরাবর ভূমিরূপ। নদীর দৈর্ঘ্য বরাবর যখন হচ্ছে ওই ভি আকৃতির উপত্যকাটা অনেক দূর যখন বিস্তৃত হবে তখন তাকে গিরিখাত বলে। তাহলে এইভাবে ক্ষয়ের ফলেই কি সৃষ্টি হয়, গিরিখাতটা সৃষ্টি হয়। তাহলে এখানেও নিম্ন ক্ষয় বেশি, পার্শ্ব ক্ষয় কম করে এবং তার উপত্যকাটাকে অনেক দূর পর্যন্ত কি করে, বিস্তৃত করে, তখন তাকে আমরা বলি গিরিখাত। বুঝা গেছে? তিন নম্বর ক্যানিয়ন। ক্যানিয়ন কাকে বলে? বলছে শুষ্ক অঞ্চলে, ভালো করে শব্দগুলো লিখে নিই, শুষ্ক অঞ্চলে মানে শুষ্ক জলবায়ুতে সাধারণত চুনাপাথর গঠিত অঞ্চল, শুষ্ক জলবায়ু চুনাপাথর গঠিত অঞ্চলে হচ্ছে সংকীর্ণ আই আকৃতির উপত্যকা। কি আকৃতির উপত্যকা? আই আকৃতির উপত্যকা বিশিষ্ট নদী খাত তখন বহুদূর বিস্তৃত হবে। আই আকৃতি নদী খাত বিশিষ্ট উপত্যকা যখন কি হবে, বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে, তখন তাকে বলা হচ্ছে কি, ক্যানিয়ন। বুঝা গেছে? তাহলে শুষ্ক জলবায়ু অঞ্চলে সাধারণত চুনাপাথর গঠিত অঞ্চলে যখন আই আকৃতির উপত্যকা বিশিষ্ট নদী খাত, আই আকৃতির নদী খাত মানে আই আকৃতির উপত্যকা বিশিষ্ট নদী খাত যখন বহুদূর বিস্তৃত হবে দৈর্ঘ্য বরাবর, তখন তাকে বলা হয় ক্যানিয়ন। এবার আমার প্রশ্ন, ক্যানিয়নের উৎপত্তি। তাহলে গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে, নামটা আলাদা। ক্যানিয়নটা হচ্ছে যে আই আকৃতির উপত্যকা। কি আকৃতির উপত্যকা? আই। সেখানে গিরিখাতের ক্ষেত্রে সংকীর্ণ ভি ছিল, আর এর ক্ষেত্রে আকৃতিটা কি হয়েছে,
আই আকৃতি হয়েছে। কেন আই আকৃতি হলো? এই যে শুষ্ক জলবায়ু অঞ্চল, শুষ্ক জলবায়ু অঞ্চলে এবং চুনাপাথর গঠিত অঞ্চল হওয়ার জন্য নদী এখানে দ্রবণ প্রক্রিয়ায় নিম্ন ক্ষয় করে। দ্রবণ প্রক্রিয়ায়, দ্রবণ প্রক্রিয়ায় কি করে? নিম্ন ক্ষয় হয়। এবং তাহলে এক নম্বর হচ্ছে দ্রবণ প্রক্রিয়া নিম্ন ক্ষয়। দ্বিতীয়, যেহেতু এটা শুষ্ক জলবায়ু, যদি আর্দ্র জলবায়ু হতো তাহলে নদীর এই পাড়টা কি হতো? ক্ষয় পেত। এখানে বৃষ্টি হলে, এখানে বৃষ্টি হলে নদীর পাড়টা কি হতো? ক্ষয় পেত, তখন সেটা ভি এর মতো হতো। যেহেতু শুষ্ক জলবায়ু, ওই জন্য এখানে কি হয় না? বৃষ্টিপাত হয় না, ফলে নদীর পাড়টা ক্ষয় হয় না। বৃষ্টিপাত হয় না বলে শুষ্ক জলবায়ুতে নদী পাড় ক্ষয় হয় না, ওই জন্য এই আকৃতিটা কিসের মতো হয়েছে? আই আকৃতি হয়েছে। বুঝা গেছে? তাহলে এইভাবেই যে ক্যানিয়ন সৃষ্টি হয়। তাই কি লিখবো? যে সাধারণত শুষ্ক জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য নদী পাড় ক্ষয় হয় না, এবং এখানে নদী চুনাপাথর গঠিত অঞ্চল হওয়ায় নদী এখানে দ্রবণ প্রক্রিয়ায় নিম্ন ক্ষয় করে করে নিচের দিকে কি করতে থাকে? ক্ষয় করতে থাকে। ফলে তার আকৃতিটা ফলে তার ভি, নদীর যে উপত্যকাটা আই আকৃতির মতো হয়, এবং এই আই আকৃতির উপত্যকাটা নদীর দৈর্ঘ্য বরাবর বেশ কিছু দূর কি হয়? বিস্তৃত হয়। বিস্তৃত হয়েই ক্যানিয়নের সৃষ্টি হয়। আমাদের বিখ্যাত ক্যানিয়ন হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, হচ্ছে ক্যালিফোর্নিয়ার হচ্ছে উদাহরণ লিখবো, গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন কোথায়? যে কলোরাডো নদীর ওপর হচ্ছে ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদীর ওপর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম এবং গভীরতম ক্যানিয়নের উদাহরণ। বোঝা যাচ্ছে 3 নম্বর ভূমিরূপ হচ্ছে কি? ক্যানিয়ন। এবার চলে যাই জলপ্রপাত। জলপ্রপাত কি বলছে? নদীর উচ্চ বা মধ্য গতিতে, বলছে সাধারণত উচ্চ গতিতে নদীর হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে ঢাল আছে, যদি দৈর্ঘ্য বরাবর ঢাল হঠাৎ করে কোনো স্থানে ঢালটা কি হয়ে যায়? অনেকটা খাড়া হয়ে যায়। কোনো কারণে নদীর ঢাল যদি কি হয়? বৃদ্ধি পায়, তখন নদীর জলটা উপর থেকে নিচে লাফিয়ে পড়ে, তখন তাকে জলপ্রপাত বলে। তাহলে কি নদীর প্রবাহ পথে নদীর হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে ঢাল, সেখানে হঠাৎ করে যদি খাড়া ঢাল সৃষ্টি হয়, নদীর দৈর্ঘ্য বরাবর হঠাৎ করে কি খাড়া ঢাল সৃষ্টি হলে নদীর জল উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। যখন নদীর জলটা উপর থেকে নিচে লাফিয়ে পড়ছে, তখন তাকে কি বলা হচ্ছে? জলপ্রপাত। ব্যাস। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে জলপ্রপাতের উৎপত্তি কি লিখবো? উৎপত্তি, তাহলে উৎপত্তি মানে কি কারণে এই খাড়া ঢালটা তৈরি হয় সেটা লিখতে পারলেই, মানে কোন কোন অবস্থায় এই খাড়া ঢালটা সৃষ্টি হয় সেটা জানলেই জলপ্রপাতের উৎপত্তি লিখতে পারবো। যেমন আমি পরপর দেখে নিই। 1 নম্বর হচ্ছে কঠিন ও কোমল শিলার অবস্থান। নদীর প্রবাহপথে হঠাৎ করে যদি পরপর আড়াআড়িভাবে কোনো জায়গায় কোমল শিলা অবস্থান করে, বোঝা গেছে, তখন সেই কোমল শিলাটাকে নদী দ্রুত কি করে ফেলে? ক্ষয় করবে, ক্ষয় করে খাড়া ঢালে সৃষ্টি করে, তার ফলে কি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর কন্ডিশন। 2 হচ্ছে মালভূমির খাড়া প্রান্ত। মালভূমির খাড়া প্রান্ত, যে আমরা মালভূমি জানি, টেবিল ল্যান্ড জানি, যে মালভূমির উপরটা তরঙ্গিত অংশে প্রান্তভাগ এরকম খাড়া হয়ে থাকে, তখন এর উপর থেকে কোনো নদী এসে ঠিক খাড়া প্রান্তে কি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। আমাদের ছোটনাগপুর মালভূমিতে এই ধরনের অনেক কি হয়? জলপ্রপাত লক্ষ্য করা যায়। মালভূমির খাড়া প্রান্তে চ্যুতি তল বরাবর, বলছে শিলাস্তরে যদি হঠাৎ করে চ্যুতি ঘটে, শিলাস্তরে চ্যুতি আমরা জানি যে শিলাস্তরে একটা ফাটল সৃষ্টি হবে, ফাটল বরাবর শিলাস্তরটা যদি কি হয়? সরে যায়, তাকে বলা হয় চ্যুতি, এবং যে তল বরাবর সরে যায় তাকে চ্যুতি তল বলে। ধরো এইভাবে আসছে, এখানে একটা চ্যুতি সৃষ্টি হয়েছে, শিলাটা এইদিকে সরে গেছে। কারণ নদীটা এই সোজা আসছিল, নদীটা এইভাবে আসছিল, নদীটা এসে এই চ্যুতি তল বরাবর নিচের দিকে লাফিয়ে পড়বে। বুঝা গেছে? চ্যুতি তল বরাবর
এই যে নদীটা এই সোজা আসছে, চ্যুতি তল বরাবর নিচের দিকে কি হবে, লাফিয়ে পড়বে। এখানে কি সৃষ্টি হবে, জলপ্রপাত। বুঝা গেছে? তাহলে চ্যুতি তল বরাবর কি সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়। এটা 3 নম্বর হলো। 4 নম্বর যদি দেখি, ঝুলন্ত উপত্যকায়। ঝুলন্ত উপত্যকায়, ঝুলন্ত উপত্যকা কি, যে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ। বলছে হিমবাহের হচ্ছে কি, একটা হচ্ছে প্রধান হিমবাহ যদি যে পথ দিয়ে যাচ্ছে, তার পাশে যখন উপহিমবাহগুলো এসে মিলিত হয়, উপহিমবাহের উপত্যকাটা অনেকটা উপরে অবস্থান করে। উপহিমবাহের উপত্যকাটা অনেকটা উঁচুতে অবস্থান করে, এবং উপহিমবাহটা যদি অপসারিত হয়, তখন ওই উপহিমবাহের উপত্যকা বরাবর নদীটা এসে উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। বুঝা গেছে? তাহলে উপহিমবাহের উপত্যকা বরাবর নদী এসে ওই এই উপত্যকাটাকে আমরা বলি ঝুলন্ত উপত্যকা। সেই ঝুলন্ত উপত্যকায় খাড়া ঢাল তৈরি হয়, সেখান থেকে নদীটা নিচে লাফিয়ে পড়ে, তার ফলে জলপ্রপাত সৃষ্টি হয়। সেটা হলো ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত, যেটা উচ্চ পার্বত্য অঞ্চলে, যেখানে হিমবাহ অধিষ্ঠিত অঞ্চল, সেখানে এই ধরনের জলপ্রপাত কি করা যায়, লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে। নদীর কি পুনর্যৌবন লাভের ফলে, সেটা কি এখানে জেনে নি। বলছে পুনর্যৌবন লাভ মানে যখন নদীর শক্তি বেশি থাকে তাকে নদীর যৌবন অবস্থা বলে। বলছে নদীর মধ্যগতিতে বা নিম্নগতি বা উচ্চগতিতে নদীর শক্তি যদি হঠাৎ করে বেড়ে যায়, নদীর শক্তি যদি হঠাৎ করে বেড়ে যায়, তখন নদী সেই স্থান থেকে নিচের দিকে ক্ষয় করতে শুরু করে। তাহলে এখানে শক্তি বৃদ্ধি পেল, শক্তি বৃদ্ধি পেলেই নদী নতুন করে নিচের দিকে নিম্ন ক্ষয় করতে থাকে। যে স্থান থেকে নদী নিম্ন ক্ষয় করে, সেই স্থানে হঠাৎ করে একটা খাড়া ঢাল সৃষ্টি হয়, এবং একটা এই পুরনো ঢাল আর নতুন ঢাল একটা বিন্দুতে মিলিত হয়, যাকে বলা হয় নিক বিন্দু। এই নিক বিন্দু বরাবর জলটা উপর থেকে নিচে পড়ে, সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়। তাকে নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট হচ্ছে জলপ্রপাত বলা হয়। বোঝা গেছে? নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে এইভাবে কি হলো, জলপ্রপাতের সৃষ্টি হলো। আচ্ছা, এবারে বলে দিই, যদি জলপ্রপাত এই যে অনেকগুলো পরপর হচ্ছে কি চ্যুতি তল ঢাল থেকে এরকম যদি চ্যুতি থাকে, জলপ্রপাত তখন জল ওই চ্যুতি ঢাল বরাবর মানে পরস্পর কতগুলো যদি স্বাভাবিক চ্যুতি অবস্থান করে, তখন জলটা এরকম ভাবে কি হয়, স্রোতের আকারে সিঁড়ির মতো ধাপের মতো আস্তে আস্তে নেমে আসে, তখন তাকে বলা হয় ক্যাসকেড। ঢেউয়ের মতো ধাপে ধাপে নেমে এলে তখন তাকে কি বলা হয়, ক্যাসকেড। তাহলে বোঝা গেছে? এটা আমার 4 নম্বর ভূমিরূপ হলো জলপ্রপাত। এবার চলে যাই 5 নম্বর। মন্থকূপ। মন্থকূপ কি বলছে, উচ্চ গতিতে মানে পার্বত্য প্রবাহে নদী খাতের মধ্যে, এটা যদি কি হয়, নদী খাত হয়, নদী খাতের মধ্যে এরকম হচ্ছে গর্ত লক্ষ্য করা যায়। নদীর অবকাশ পক্ষে ক্ষয়ের ফলে নদী খাতের মধ্যে কি লক্ষ্য করা যায়, এরকম গর্ত লক্ষ্য করা যায়। নদী খাতের মধ্যে যে গর্তগুলো লক্ষ্য করা যায়, সেই গর্তগুলোকে বলা হচ্ছে মন্থকূপ। তাহলে কিসের ফলে, অবকাশ প্রক্রিয়া এবং নদীর ঘূর্ণনের প্রভাবে এই গর্তগুলো কি হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে, একে মন্থকূপ বলে। এই মন্থকূপটা উৎপত্তি কিভাবে হয় বলছে, নদী খাতের মধ্যে পার্বত্য প্রবাহে নদীর শক্তি অনেক বেশি থাকে। লিখবে এরকম ভাবে যে উৎপত্তি, যে পার্বত্য প্রবাহে নদীর শক্তি অনেক বেশি, এবং বিভিন্ন আকৃতির শিলাখণ্ড গুলোকে সে কি করে নিয়ে আসে, বহন করে নিয়ে আসে, এবং অবকাশ প্রক্রিয়ায় ক্ষয় করে। বিভিন্ন আকৃতির নুড়িকাকর গুলো নদীর অবকাশ প্রক্রিয়ায় নদী খাতের মধ্যে যে জায়গাগুলো একটু দুর্বল শিলা থাকে, নদী খাতের তলদেশে যেখানে দুর্বল শিলা থাকে, সেই দুর্বল শিলাগুলো অবকাশ প্রক্রিয়ায় প্রথমে কি হয়, ক্ষয় হয়, ছোট গর্ত সৃষ্টি হয়। যখন ছোট গর্ত সৃষ্টি হলো, তাহলে সেই স্থানে জলের গভীরতার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, ফলে সেখানে একটা ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হবে। আস্তে আস্তে সেই ছোট ছোট গর্তগুলো আকারে কি হয়, বড় হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে কি, মন্থকূপ। বোঝা গেছে? তখন তাকে কি বলা হয়, মন্থকূপ। এটা হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত একটা বিশেষ ভূমিরূপ।
এবার করবো প্রপাত কূপ। প্রপাত কূপ বা পাঞ্চ পুল। শান্ত প্রপাত কূপ হচ্ছে জলপ্রপাতের নিচে, জলপ্রপাতের জল যখন উপর থেকে নিচে কি হয় লাফিয়ে পড়ে, সেই স্থানে বলছে সেই স্থানে জলের প্রচন্ড আঘাত এবং তার সঙ্গে যদি শিলাস্তরে কোনো ফাটল থাকে, শিলাস্তরে যদি কোনো কি থাকে ফাটল থাকে, সেই ফাটলগুলো বাতাসপূর্ণ থাকে, সেই ফাটলগুলো কি থাকে বাতাসপূর্ণ থাকে, এবং জল যখন ওই ফাটলের মধ্যে প্রচন্ড গতিতে প্রবেশ করে, সেই বাতাসটা কি হয় তীব্র শব্দ করে বা তীব্র শক্তিতে কি হয় বাইরের দিকে বেরিয়ে আসে বুদবুদ আকারে, এবং ফাটলটা আকারে কি বড় হয়, এবং জলের তীব্র আঘাতে সেই ফাটলটা আস্তে 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 জলপ্রপাতের তলদেশে এরকম বড় একটা হাঁড়ির মতো গর্তের মতো সৃষ্টি হয়। সেই গর্তটাকে কি বলা হয় প্রপাত পুল বা প্রপাত কূপ বা পাঞ্চ পুল। প্রপাত কূপ বা কি পাঞ্চ পুল। তাহলে বোঝা গেছে। তাহলে মন্থকূপ হচ্ছে কোথায় তৈরি হয়, নদী খাতের তলদেশে অববাস্য প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে যে ছোট ছোট গর্ত তাকে মন্থকূপ। আর প্রপাত কূপ বা পাঞ্চ পুল হচ্ছে কি জলপ্রপাতের তলদেশে শিলাস্তরের ফাটল থাকলে, সেই ফাটলের মধ্যে বাতাস পূর্ণ থাকলে ফাটল বরাবর জল প্রচন্ড গতিতে প্রবেশ করে, ফাটলটা আকারে বড় হয় এবং জলের আঘাত, জলপ্রপাতের জল নিচে যখন পড়ে ওখানে প্রচন্ড আঘাত করে এবং একটা ঘূর্ণি প্রবাহ সৃষ্টি করে, তার ফলে ওই গর্তটা হাড়ির মতো সৃষ্টি হয়, তাকে আমরা বলি প্রপাত কূপ। এবার আমরা চলে যাই শৃঙ্খলিত শৈলশিলা। শৃঙ্খলিত শৈলশিলা, শৃঙ্খলিত শৈলশিলা কি বলছে, পার্বত্য অঞ্চলে যখন হচ্ছে পার্বত্য অঞ্চলে আমরা এটা একটা ভূমিরূপের মধ্যে পড়ে না ঠিক, এটা আমরা একটা দৃশ্য এই ধরনের দেখা হয় যে পরপর নদীর যে পার্বত্য যে পাহাড়ের যে স্পার, যে মৃদু ঢালযুক্ত অংশকে কি বলে স্পার বলা হয়, স্পার গুলো এরকম পরপর শৈলশিলা গুলো কি করে অবস্থান করে। বোঝা গেছে। নদী কি করে, নদী এই পাড়গুলো দিয়ে সরাসরি প্রবাহিত হতে পারে না, তখন নদী স্পারগুলোকে এড়িয়ে মানে এর ভেতর দিয়ে একদম এখানে ভূপৃষ্ঠ হঠাৎ করে নদীটাকে কি হয় লক্ষ্য করা যায়, তারপরে নদী এর ভেতর দিয়ে কি হয়েছে এঁকে বেঁকে কি হয়েছে প্রবাহিত হয়েছে, এবং মনে হবে শৈলশিলাগুলো একে অপরের সঙ্গে শৃঙ্খলিত অবস্থায় কি করছে অবস্থান করছে, তখন একে বলা হয় শৃঙ্খলিত শৈলশিলা। হঠাৎ করে নদীকে এখানে কি হয় উন্মুক্ত হতে দেখা যায়, সে পর্বতের এই পাহাড়টা হয়তো এখানে এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, নদী কি করেছে এর ভেতর দিয়ে ঘুরে কি হয় প্রবাহিত হয়, একে বলা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিলা।